গুড মর্নিং ফ্রেন্ডস। অবশ্য গুড মর্নিং কি বলবো, এখন 12টা বাজতে চলেছে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিনি। আর আজকে দুপুরে মনে হয় কিছু খাওয়া দাওয়া করবো না, আজকে 12টার সময় খাওয়া দাওয়া করছি পরোটা আর ঘুগনি। অনেকদিন বাদে ঘুগনি মানে হয়েছে আমাদের বাড়িতে। কালকে অয়ন বলছিল ঘুগনি করবে, ঘুগনি। পরোটাটা দেখো মুড়মুড় করছে, ঘিতে ভাজা পরোটা, একদম দেশি ঘি। চল একটু খাই। হুম। ঘুগনিটা একদম চাটের মতো করে বানিয়েছি। চাট ঘুগনি বানায় না, আমার বিট নুন নিলে ভালো হতো। একটু বিট নুনও নিয়ে নিলাম, বিট নুন নিতে ইচ্ছা করছে। বানিয়েছি একদম চাটের মতন করে, কিন্তু ধনে পাতা নেই। ঠিক আছে, ধনে পাতা ছাড়াই খেয়ে নেব। হুম। একটু লেবু দিয়ে দিয়েছি উপর দিয়ে, ভাজা মশলা। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আজকে ভাত খাবো না, বা খেলেও আমি বলতে পারছি না, মানে আজকে এটাই ফার্স্ট মানে খাচ্ছি। তো আবার 12টার সময় ভাবো, এই হয়। হুম। দারুণ লাগছে, কিন্তু অন্যরকম লাগছে। ধনে পাতাটা হলে আরো জমে যেত। একদম নিরামিষে ঘুগনি করেছি, কিন্তু উপর দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ। নারকোল ছড়িয়েছি, নারকোল দেওয়া আছে ভিতরে। হেভি লাগছে। হুম। পাপড়টা একদম কুড়মুড় কুড়মুড় করছে। পাপড় না তো, পরোটা, সরি। পরোটাটা কুড়মুড় কুড়মুড় করছে, পাপড়ের মতো। পাপড় বলতে গিয়ে মনে পড়লো, যে আমাদের তো রথযাত্রা হয়েছে। আমি বলতেই ভুলে গেছি তোমাদের, হ্যাপি রথযাত্রা। অনেকদিন বাদেই বলছি। আমার তো মনে থাকে না। হুম। আর এখন কলকাতার যা রথযাত্রা দেখছি, মাথা দিয়ে উড়ে গেছে শুভ রথযাত্রা। টিভি খুললে এত সুন্দর কলকাতার রথযাত্রা নিয়ে শুনছি না, এত সুন্দর সুন্দর ঘটনা। আর রথযাত্রা নিয়ে আমার ইন্টারেস্ট নেই। যাই হোক, আমার গল্প তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু। তোমাদের কিন্তু রেগুলার গল্প বলছি, এটা ওটা সেটা। জানাবে হ্যাঁ, কেমন লাগছে তোমাদের। হুম। বিট নুনটা দিয়ে এত ভালো লাগছে। আমাদের বাড়িতে আগে পরোটা খুব একটা হতো না, লুচি হতো। মানে আমার মায়ের ওখানে আমরা লুচিটাই বেশিরভাগ, মানে যখনই খেতাম লুচিটাই খাওয়া হতো। একে তো অন্যান্য দিন আমাদের ব্রেকফাস্ট এরকম চল ছিল না। তোমরা আমার ছোটবেলার গল্প শুনে খুব আনন্দ পাচ্ছ, আমি সেটা দেখতে পাচ্ছি। তোমরা লাইক দিচ্ছ কিন্তু কমেন্ট করো না তোমরা। আর কিছু কিছু কমেন্ট আমি ভীষণ মিস করছি। দু একজন রোজ কমেন্ট করতে, তোমরা, তোমাদের নাম আমি নিচ্ছি না, আমি খুব মিস করছি। তাদের মধ্যে একজনের মা বলেছিল অসুস্থ। তোমার মা কেমন আছে অবশ্যই জানিও এসে। হয়তো ওই কারণে তুমি কমেন্ট করছো না, কিন্তু আমি কিন্তু খুব চিন্তা করছি যে তুমি কেন কমেন্ট করছো না। অন্যরা কমেন্ট করছে, নতুন নতুন সবাই, কিন্তু তোমার কমেন্টের জন্য কিন্তু আমি ওয়েট করছি। তুমিও বুঝতে পারছো তুমি কে। তুমি বলেছিলে তোমার মা অসুস্থ, জানিও কিন্তু তোমার মা কেমন আছে। আমি একটু পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজটা খুব কম। আমার আবার একটু পেঁয়াজ না হলে না চলে না। এই যে পেঁয়াজ নিয়ে এসেছি। আমার না আসলে আজকে মনটা না একদম ভালো নেই।
টিভিতে এমন একটা নিউজ মানে দেখছি না, আমার না মানে মনের উপর না সত্যি সত্যি খুব এফেক্ট পড়ে যাচ্ছে। আমি খুব ডিস্টার্ব ফিলও করছি। কলকাতার এমন সব নিউজ শুনছি না, এই যে কলেজ টলেজের, আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছি খুব মানসিক ভাবে। ওই জন্য আমি না মানে একটু ঝিমিয়েও রয়েছি। ভালো লাগে না এখন আর কিছু, তাই না? ভাবছি তোমাদের সাথে আজকে কি নিয়ে গল্প করি। অনেক গল্প মাথায় আছে, কিন্তু এমন কি বলি যেটা একটু মানে অন্যরকম বেশ ভালো লাগবে। একটা ছোটই গল্প করি। এটা মানে একটা জাস্ট, এটা গল্প না ঠিক, এটা মানে যে আমি ছোটবেলায় না খুব মিথ্যা কথা বলতাম, মিথ্যা মানে খুব ঢপ মারতাম। আর ঢপটা মারতাম কিরকম জানো তো? কালী ঠাকুরের নামে। আমাকে কেউ যদি কিছু বলতো, আমি বলতাম মা কালী দিব্যি, আমি এটা করিনি, বা মা কালী দিব্যি আমি ওটা করিনি, বা কোনো একটা কিছু বলছি, কোনো কিছু দরকার নেই তাতেও মা কালী দিব্যি বলতাম। মানে এটা আমার একটা হ্যাবিট ছিল। ঠিক আছে, আমার মনে হয় প্রকৃতি না সবাইকে পরিবর্তন করে না, এটা আমার নিজের মনে হয়। কারণ আমি এরকম তো অনেককেই শুনেছি, কিন্তু আমার মতন অনেক ঘটনা না অনেকের সাথে ঘটে না। তো রেগুলার মা কালী দিব্যি বলতাম। আর আমাদের বাড়ির একটা পরে কিন্তু শ্মশান ঘাট পড়ে, ওখানে আমাদের ওখানে শ্মশান কালীমা কিন্তু খুব জাগ্রত, খুব জাগ্রত। কিন্তু এই ঘটনাটার আগে আমি কখনো সেরকম ভাবে ফিল করিনি। হ্যাঁ, আমি সেই ঘটনাটাই আজকে একটু বলছি, মনের মধ্যে চলছে বলছি। মনটাও ভালো নেই তো আজকে। মা আমাকে না, আমার মা আমাকে সবসময় বলতো তুই এরকম মা কালী দিব্যি বলিস। আর ওগুলো আমি শিখেছিলাম আমার ওখানে সব বন্ধু বান্ধবরা থাকতো না, পাড়ার বন্ধুরা, ওদের বলতে দেখে আমার আরো বলতে মানে বলাটা আমি শিখে গেছিলাম। তা একদিন স্কুলে যাচ্ছি, সেদিন কিছু একটা পড়া ধরবে বা একজন রাগী ম্যাডামের ক্লাস ছিল। তো আমি সেই সময় স্কুলে যাচ্ছি, আর স্কুলে ওই ম্যাডামের ক্লাস থাকলে মানে ভীষণ ভয় লাগতো। আর উনি ক্লাস টেস্টও নিয়েছিল, তা সেই রেজাল্টও বেরোবে, সবকিছু নিয়ে একটা টেনশন কাজ করছিল। আমিও কালীবাড়ির সামনে দিয়ে যাচ্ছি, রেগুলার যেরকম স্কুলে যেতাম আমি সাইকেল নিয়ে, তখন আমার মনে আছে আমি তখন মনে হয় 9-এ উঠে গেছি, 9-10-এ উঠে গেছি। সাইকেল নিয়ে আমি যাচ্ছিলাম না, সেদিন সেই সময় সাইকেল নিয়ে যাচ্ছিলাম না, সেই সময় হেঁটে যাচ্ছিলাম। তখন আমি ক্লাস 8-এ পড়ি। ঠিক আছে, তখন আমার সাইকেল কিনে দেয়নি, 8-এই পড়ি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর সেদিন রিক্সা আসেনি আমার। আর আমি শ্মশান ঘাটের সামনে দিয়ে যাচ্ছি, যেদিন আমার হতো সেদিন আমি ওই দিক দিয়ে যেতাম, তাড়াতাড়ি হতো স্কুলে যাওয়াটা। আর আমাদের ওখানে না শ্মশান কালী মায়ের ওখানে একজন মানে কিছু একটা মানত করেছিল মায়ের কাছে। তো বলেছিল এটা যদি পূর্ণ হয় তাহলে মায়ের ওখানে ওই যে জলের ব্যবস্থা করে দেবে, ফ্রিতে যে জল খায় না ঠান্ডা জল, সেই কল লাগিয়ে দেবেন উনি। করেও দিয়েছেন। তো সেই সময় ওই কাজটা চলছিল ওখানে। শ্মশান যাত্রীরা যারা যারা আসবে তারা ওখানে ফ্রিতে জল খেতে পারবে। আমি যাচ্ছি স্কুলে, আমি কিন্তু জানি রাস্তায় কাজ চলছে, আর রাস্তাটা একদম এই দিক থেকে এই দিক, পুরো রাস্তাটা গার্ড করে কিন্তু কাজ চলছে। গঙ্গা এইদিকে, পশ্চিম দিকে গঙ্গা, পূর্ব দিকের দিকে কলের ফিল্টারটা লাগাচ্ছে, আর পুরো রাস্তাটা গঙ্গার ওখান থেকে কেটেই এদিকে এসছে, তাহলে রাস্তার মাঝখান দিয়ে পুরো খালি। আমি সব জানি, সব কিছু, এটা অনেকদিন 2-3 দিন ধরে চলছে এই কাজ। এত বোকার মতন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার বান্ধবী আমার সাথে আছে, ক্লাস 8-এ পড়ি। মাকে না দূর থেকেই প্রণাম করতে গেছি, যে মা আজকে স্কুলে আমার পরীক্ষার খাতা বেরোবে, ক্লাস টেস্টের খাতা, ঠিক আছে।
আর তার সাথে ওই দিদিমণিও খুব মানে রাগী টিচার। তো তুমি একটু দেখো, এরকম বলে প্রণাম করতে গেছি, এত বোকা। আমি আমি কি দেখতে পাচ্ছি না সামনে অত বড় রাস্তা করা হয়েছে? আমি না সবে হাতটা তুলেছি প্রণাম করার জন্য, পুরো গিয়ে ওই গর্তের মধ্যে আমি পড়েছি। মানে কি বিচ্ছিরি অবস্থা, রাস্তায় কাজ চলছে, সব মিস্ত্রিরা, আমি একটা 8 স্টুডেন্ট, পিঠে ব্যাগ, হাতটা সবে তুলেছি মায়ের সামনে, আর একদম পুরো গর্তের মধ্যে গিয়ে পড়েছি। আমার বান্ধবী কিন্তু পড়েনি, আমি পড়ে গেছি। সবাই দৌড়তে দৌড়তে এসছে আমাকে তুলবে বলে, ওখানকার লোকেরাও এসছে, বাট তার সাথে সাথে সবাই হাসছে। সে কি লজ্জার, আমি মানে বলে বোঝাতে পারবো না। আমি যতটা লেগেছে আমার, আমার কিন্তু তো লাগেও নি, লেগেছে না আমার মনে। কিন্তু আমি সবার সামনে পড়ে গেলাম ভোর সকালবেলা, মানে তখন কটা বাজে, 10টা 10:30 বাজে। কি বিচ্ছিরি ব্যাপার, আমি ওখানে পড়ে গিয়ে কাঁদছি। আর বড় খাবো না, খাবি? এত লজ্জার ব্যাপার কি বলবো, মানে আর সেই সময় ছোট আমি, টিনেজার, আরো লজ্জা পাচ্ছি। আমার বান্ধবী কিন্তু হাসছে না, কিন্তু ওখানে মিস্ত্রিরা হাসছে, যারা রাস্তায় কাজ করছে। আর আমি গর্তটা না এত ডিপ, তখন অনেকটা গর্ত খোঁড়া হয়ে গেছে, মানে অনেকটা ডিপ, আমি একা একা উঠতেও পারছি না, আমাকে সবাই ধরে কোলে কোলে করে তুলেছে। আমি রাস্তা দিয়ে না কাঁদছি, আর মায়ের সামনে মাকে শুধু বলছি, এরম কেন করলে, আমি কেন পড়ে গেলাম? আর 3-4 দিন ধরে কাজ চলছে, আমি তো রোজ এই রাস্তা দিয়ে যাচ্ছি, আজ আমার এমন কি হলো, আমি কেন পড়ে গেলাম? সে কি বিচ্ছিরি ব্যাপার। আমার বান্ধবী আমাকে বলছে, তুই পড়লি কি করে, সামনে অত বড় গর্ত, এই রাস্তা থেকে ওই রাস্তা তুই দেখতে পাচ্ছিস না? আর একটা কাঠের পাটাতন দিয়ে দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে, ওটার উপর দিয়ে সবাই যাচ্ছে আসছে। কিন্তু ওখান দিয়ে বলেই দিয়েছে যে অন্যান্য গাড়ি নিয়ে কেউ যাবে না, কোনো ভেহিকেল এলাও নয়, যে কয়দিন কাজ চলবে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, শুধু সাইকেল নিয়ে তুমি যেতে পারবে ওই কাঠের পাটাতনটার উপর দিয়ে। অত বড় একটা গর্ত, অত বড় একটা কাজ চলছে, তুমি দেখলে, তুই দেখতে পেলি না? আমি না সেই সময় বলেছিলাম, আমি না মাকে দেখতে দেখতে হাঁটছিলাম, কালী মাকে, আর আমার যেন মনে হলো সত্যি সত্যি আমাকে না কেউ ফেলে দিয়েছে ওই গর্তের মধ্যে। আমি সামনেটা না দেখেছি না, আমার মাইন্ডে কিছু চলেছে, আমি ওইভাবে পড়েই গেলাম পুরো গর্তে। সেদিন আমার মনে হয়েছিল কালিম আমাকে ওই মুহূর্তে ওই গর্তের মধ্যে বসে আমি ফিল করেছিলাম, আমাকে কিন্তু তখনও তোলেনি কেউ, আমি যেন ফিল করেছিলাম যে তুই রোজ আমার নামে মিথ্যা কথা বলিস, তুই আবার আমার কাছে হাত জোর করে প্রার্থনা করিস, তুই আবার আমার কাছে প্রার্থনা করতে এসছিস, হ্যাঁ, আমার নামে দিন রাত্রি মিথ্যা কথা বলিস, সবার কাছে গিয়ে ঢপ মারিস, বা সত্যি কথা বললে তুই আমার নাম তুলিস কেন? আমি আবার কালিমাকেও বলছি মনে মনে যে অন্যরাও তো বলে, ওই তুমি তাদের তো ফেলো না, আমার বান্ধবীও তো বলে, অন্যরাও তো বলে, কাদের তুমি ফেলেছো গর্তের মধ্যে, আমাকে ফেলে দিলে তুমি গর্তের মধ্যে, কি লজ্জার ব্যাপার। কখনো তোমার সামনে আমি হাত জোর করে দাঁড়াবো না, মানে আমারও মনের মধ্যে কান্না পাচ্ছে। আমি আমার বান্ধবীকে বলেছি, আর কখনো আমি প্রণাম করবো না, প্রণাম করতে গেলাম বলেই তো পড়ে গেলাম। তখন আমার বান্ধবী আমাকে বলেছিল যে নিশ্চয়ই মা তোকে না অন্য কিছু ইঙ্গিত করছে, তুই এক তো ঢপ ঢপ মারিস, ওটা কখনো করবি না, সেটা মা মনে হয় চায় না যে তুই অন্তত এই কাজ করিস। তো ওটার জন্য আমার খুব মন খারাপ হয়েছিল। তো আর যখন স্কুলেও গেছিলাম না, আমার রেজাল্ট খুব বাজে এসেছিল, খুব বাজে খাতা এসেছিল, মানে আমি তোমাদের বলে বলতে পারবো না, মানে আমি কোনো রকমের ফেলটুকু করিনি, মানে একদম লাস্টের দিকে আমার নম্বর এসেছিল খুব বাজে। সেদিন আমি বুঝেছিলাম, মানে আমাকে কেউ যেন বুঝিয়েছিল সবার জন্য সবকিছু নয়। আমি ছোটবেলা থেকে জানো তো দেখেছি, আমি না এইটুকু এইটুকু অন্যায় করেছি, মানে র্যান্ডম লোকে এত এত বড় বড় অন্যায় করে, আমি এইটুকু অন্যায় করেছি, এত শাস্তি পেয়েছি, এত শাস্তি পেয়েছি। আমার সাথে, আমাকে বলো তো, তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে, সবাই সবাইকে গালাগালি দিচ্ছে, আমি হয়তো মনে মনেই বলেছি যে অত বাজে, আমাকে এরকম বলে, খুব ফালতু লোক, সঙ্গে সঙ্গে যেন আমি আচার খেয়ে কোথাও পড়েছি, হাত কেটে গেছে, ধরো আমি মনে মনে ভাইব ক্রিয়েট করছি এর সাথে আর কখনো মিশবো না,
ওদের বাড়িতে আর কখনো যাবো না। আমার হাত কেটে গেল। আমি একটা যেন বুড়া, মানে একটা বাজে যদি চিন্তাও করি, আমার সাথে খুব অন্যায় হয়, আমার সাথে খুব খারাপ হয়। আর আমি একটা জিনিস দেখেছি আমার জীবনে, যখন আমি নিজেকে অনেক স্মার্ট ভেবেছি না, অনেক স্মার্ট, যে কেউ আমার এখানে কিছু ধরতেই পারবে না, কিছু করতেই পারবে না, আমি সেখানে দেখেছি যে আমার স্মার্টনেস এর উপরেও না কেউ আছে, যে আমাকে এমন ভাবে মানে হয়রানি করেছে, বা এমন ভাবে আমাকে সবার সামনে আমার অন্যায়টাকে তুলে ধরেছে, ভাবতে পারবে না। এরকম অনেক কিছু আমার জীবনে ঘটেছে। আমি স্কুলে অনেক দুষ্টুমি করেছি, আমি জানতাম যে কেউ আমায় ধরতে পারবে না, কিন্তু আমি ধরা পড়ে গেছি লাস্টে। আর এমন ভাবে ধরা পড়েছি, মানে আমার ওখানে ধরা পড়ারই নয়, কিন্তু কেউ যেন আমাকে ধরা পড়ানোর পরেও আমি কিন্তু সেই শাস্তি কখনো সেরকম ভাবে পাইনি। একবার আমাদের স্কুলে আমার এক বন্ধু, খুব মানে মেয়েটা খুবই দুষ্টু ছিল, কারণ 10 টাকা না, একটা 10 টাকা ছেঁড়া 10 টাকা নিয়ে এসেছিল। তা ও এসে সবাইকে দেখাচ্ছে, সবাইকে টাকাটা দিচ্ছে আর বুদ্ধু বানাচ্ছে। তখন কোন ক্লাসে পড়ি? তখন ওই 7-8-এই পড়ি। এইটাই পড়ি আমি, এইটা বেশি দুষ্টু ছিলাম। ক্লাস 8-এ যখন উঠেছিলাম আমি খুব বেশি দুষ্টু ছিলাম। এবার আমাকে সে বলেছে যে আমি এই টাকাটা দিয়ে সবাইকে বুদ্ধু বানিয়েছি, তুই আমার থেকে বেশি বুদ্ধু বানাতে পারবি? তা আমি আমি না মারাত্মক স্মার্ট ছিলাম, ছোটবেলা থেকে আমি ডেঞ্জারাস স্মার্ট ছিলাম, আমার ব্রেন সবকিছু খুব ডেঞ্জারাস ছিল। আমি যে হ্যাঁ, আমি বুদ্ধু বানাতে পারবো, এই টাকাটা দিয়ে আমি জিনিস কিনে দেখাতে পারবো, এটা আমি বলেছিলাম। ছোটবেলায় হয়। তাই আমি তো সব ক্লাসের মেয়েদের বুদ্ধু বানিয়েছি, তুই কাকে বুদ্ধু বানাবি? আমি টিফিন টাইমে কি করেছি, ওই ছেঁড়া টাকাটা দিয়ে আমি আইসক্রিম কিনেছি। হ্যাঁ, এমন ভাবে দিয়েছি, আমাদের গেটের নিচ থেকে এরকম হাত বার করে টাকাটা দিয়ে আইসক্রিম কিনে নিয়েছিলাম, 4টে আইসক্রিম। 4 বন্ধু মিলে খেয়েছি। আবার চারটে আইসক্রিম কিনে 2 টাকা করে নিয়েছিল, 4 টাকা আবার ফেরতে নিয়েছি। সেটা 10 টাকা দিয়ে দিয়েছি। আবার আরেকটা 10 টাকা ছেঁড়া পাটটা ওই বান্ধবীর কাছে ছিল। তো ওরা আমার স্মার্টনেস দেখে খুব হা হয়ে গেছে, যে কি করে তুই এটা করলি, তুই অর্ধেক 10 টাকাটা দিয়েও দিলি আর আইসক্রিমও কিনে নিলি। তারপর হ্যাঁ, আমি 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 কত স্মার্ট এরকম দেখিয়েছি। আর আমি সেখানে সেই সময় ধরা পড়বো কখনো ভাবতেও পারিনি, ধরা পড়ার কথাও নয়। কার হাত কোথা দিয়ে বের করে কে আইসক্রিম কিনেছে কখনোই ধরা পড়ার কথা না। আর কে কি করে জানবে, তাই না? আইসক্রিম আলাই বা কি করে আমাকে ধরবে যে আমি সে? রীতিমতো আইসক্রিম আলা ঠিক এসছে। আর টিফিনের পর আমাদের 2টো করে ক্লাস হতো। প্রথম ক্লাসেই সে এসছে, আমাদের হেড টিচারকে বলে দিয়েছে যে কেউ একজন স্কুলের বাচ্চা মেয়ে আমার থেকে ছেঁড়া 10 টাকার একটা নোট দিয়ে, একটা মানে সাইড দিয়ে 4টে আইসক্রিম কিনেছে, আবার আমি তাকে 4 টাকা ফেরতও দিয়েছি। দিদিমণিরা শুনে পর্যন্ত হা, বলছে এত স্মার্টলি কে করলো এই কাজটা, কিন্তু তখনও ধরতে পারছে না কে। আমাদের যে ভূগোল টিচার ছিলেন, সবার ক্লাসে গিয়ে গিয়ে বলছেন কে করেছো, তোমরা কে করেছো? জানো না আইসক্রিম ওয়ালা কত গরিব লোক, ওনার তো 10টা টাকা মানে অনেকগুলো টাকা না, তোমরা কে করেছো? এবার তখন না আমার মধ্যে হুঁশ আসছে যে আমি একটা ভুল কাজ করে ফেলেছি। আবার আমার মাথাতেও আছে যে পরের দিন আমি আইসক্রিম ওয়ালাকে ঠিক কায়দা করে 10 টাকা দিয়ে দেবো। কিভাবে দেবো জানি না, দিয়ে দেবো 10 টাকা। এটা আমার মাথায় ছিল। কিন্তু আমি এটা জানতাম যে আমাকে কেউ ধরতে তো পারবে না, তাই না? কিন্তু দেখো, আমাদের স্মার্টনেস এর পরেও কিন্তু প্রকৃতি কত স্মার্ট। ও তো ওই যে আমার ওই বুদ্ধু বন্ধুটা যে ছেঁড়া 10 টাকাটা নিয়েই স্কুলে গেছে, ও তো সবাইকেই ওটা দেখিয়েছিল। এইবার আমাদের ক্লাস থেকে দেখো, আমাদের ভূগোল টিচার বেরিয়ে চলে গেলেন, বললেন যে কেউ যদি জানো তাহলে বলো। কেউ তখন জানে না, চলে গেছেন। কিন্তু আমাদের ক্লাসে 2টো মেয়ে তখন বলেছিল যে দিদি, আমরা এরকম, ওই মেয়েটাকে মানে আমার ওই বান্ধবীটার কথা বলছে, ও না এরকম একটা ছেঁড়া 10 টাকা নিয়ে এসছে আর এসে না আমাদের সবাইকে বুদ্ধু বানিয়েছে। দেখো, প্রকৃতি আগেই ব্যবস্থা করে রেখেছে, ও যদি এটা না করতো কোনোদিন আমি ধরা পড়তাম না, তাই তো? সেই সময় আমি কালিমাকে ডেকেছিলাম, মাকে ডেকেছিলাম মন দিয়ে, আর বলেছিলাম কোনোদিন আর তোমার নামে মিথ্যা কথা বলবো না, মা কালী দিব্যি, এই দিব্যি, ওই দিব্যি, কোনোদিন আর বলবো না, আমাকে তুমি শুধু এখান থেকে বাঁচিয়ে দাও। কত বড় ভুল কাজ করে ফেলেছি, এরকম তো হওয়া উচিত নয়। তারপর স্কুল টিচার এসে এত বকেছে ওকে, মানে কি বলবো, আর বলতে নেই। সেই সময় দিদিমণি ওকে বলেছে তুমি টাকাটা এনেছো, ও যতবার বলছে যে টাকাটা আমি এনেছি, কিন্তু মানে মৌমি কিনেছে আইসক্রিমটা। স্কুলে কেউ আমাকে মানে ইয়ে করছে না, বলছে না মৌমি কিনলেও টাকাটা তুমি এনেছো, তুমি ইনফ্লুয়েন্স করেছো,
যে ওকে দিয়ে এটা করাতে। মানে বলতে নেই, সেই সময় আমি পুরো নাক ঘেঁষে আমি বেরিয়ে গেছি। তারপর অবশ্য আমি দিদিমণিকে গিয়ে বলেছি যে দিদি, ওকেও ছেড়ে দিন, আমরা তো নিজেরা চারজনে মিলেই এটা করেছি, ওর একার দোষ নয়। কিন্তু ওকে কিন্তু স্কুলে তাও ছাড়েনি, বলছে ও নিয়ে এসেছে কেন জিনিসটা, এর জন্য মারাত্মক পানিশমেন্ট পেয়েছিল। প্রকৃতি আমাকে আমাকে না অনেকবার দেখিয়ে দিয়েছে যে তুমি স্মার্ট নও, আমি স্মার্ট। আমি যখন আমার স্মার্টনেস খেলাবো না, তখন তুমি শেষ হয়ে যাবে। তো আমার এই ইনসিডেন্টটার পরের থেকে আমি কোনো দিন আর কালিমার নামে মিথ্যা কথা বলিনি। ওই মা কালী দিব্যি, মা কালী দিব্যি বলা আমার চলে গেছিল জীবন থেকে। আমার স্মার্টনেস আমি আর কোনোদিন গলত কোনো কাজে, অন্যায় কোনো কাজে দেখাইনি। আজ জানো, আমি অয়নের সাথে ঘরে বসে বসে বলি, পশ্চিমবঙ্গে এত অন্যায় হচ্ছে, চারদিকে এত অন্যায় হচ্ছে, তাহলে তারা কেন শাস্তি পাচ্ছে না? তাই না? আমরা ছোটবেলা থেকে একটা ছোট ছোট ইনসিডেন্ট, ছোট ছোট একটা খেলা, ছোট ছোট একটা ভুল, কত শাস্তি পেয়েছি, কত অন্যায়ের, মানে কত কিছু আমাদের সাথে, মানে মার খেয়েছি, পিটানি খেয়েছি। প্রকৃতি আমাদের যেন ধরে বেঁধে বুঝিয়েছে, কিন্তু এদের কেন বোঝাচ্ছে না? আমি যখন এখন চারপাশটা দেখি না, খুব মন খারাপ হয়। মনে হয় আমরা সেই ছোটবেলায় আমাদের যেভাবে প্রকৃতি বুঝিয়েছিল, ওই এদের তো বোঝাচ্ছে না কিছু। আজ প্রকৃতি এত চুপ কেন? অন্যায় শাস্তি কেন কেউ পাচ্ছে না? প্রকৃতি সবাইকে শোধরায় না, আমি এখন এটা বুঝেছি। কাউকে, সবাইকে শোধরায় না। কত লোক কমেন্ট সেকশনে, কত জায়গায় গিয়ে কত বাজে বাজে কথা লেখে, কত কিছু করে। তারা ভয়ও পায় না যে আমাদের সাথে এরকম হতে পারে, বা আমি কারোকে খারাপ বললে আমার সাথে খারাপ হতে পারে। তাহলে ছোটবেলায় আমরা যখন ছোট ছোট অন্যায় করতাম, কোনো গলত কাজ করতাম, আমি কেন ধরা পড়ে যেতাম? আমি কেন এত শাস্তি পেতাম? কই, আজকে এত বড় অন্যায় ঘটছে চারদিকে, কেউ তো এত শাস্তি পাচ্ছে না, তাই না?